সেরাইখেলা থেকে আসছিলুম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি একলাই ছিলাম। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা বেশ খুশি ছিল। অবশ্য ট্রেনে লোকের একটু বেশি স্বার্থপর হয় কিনা। আমি জানালার ধারে বসেছিলাম। সেখানে বসে ওই চাঁদ, পূর্ণিমার চাঁদকে দেখে আমার মনটা বেশ ভালো হয়ে গেল। সেই চাঁদের আলোয় সমস্ত মাঠ ঘাট, নদী নালা, গাছপালা কতই না সুন্দর দেখাচ্ছে। আর সেই নির্জনতার মধ্যে দিয়ে ট্রেন গতিবেগে ছুটে চলেছে। ট্রেনের একটা পুরো কামরায় আমি একলা বসে। আর সেই একলা থাকার যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। হঠাৎই কামরার দরজাটি খুলে গেল এক সময় বিশাল শব্দ করে। তারপর দেখলাম একজন বৃদ্ধ এসে দাঁড়ালো। অদ্ভুত বৃদ্ধ, তার লম্বা চেহারা, চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোঁফ, প্রকাণ্ড পাগড়িও আছে। বয়স 60-এর উপরে বোধ হয়, তবে চেহারা যে এমন যে তার 60 পেরিয়েছে বলে মনে হয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে তার দুটো চোখ দিয়ে যেন আগুনের ফিনকি বেরোচ্ছে। সে আমি যেদিকে বসে আছি তার উল্টো জায়গায় গিয়ে বসলো। দেখে বুঝলাম যে সে বেশি দূরের যাত্রী নয়, কেননা তার সঙ্গে কিছুই ছিল না। বৃদ্ধটি তখন থেকেই আমার দিকে কেমন ভাবে তাকিয়ে রইল, এমন ভাবে তাকিয়ে রইল যে তার দৃষ্টি আমার মোটেই ভালো লাগলো না। আমি মুখটা জানালা দিকে করে বসলাম। তাকে আর দেখার কোনো ইচ্ছে আমার হলো না। আমি এক মনে জানালার বাইরে ওই পাহাড়, জঙ্গল, অন্ধকার, আলো সবকিছু দেখতে লাগলাম। কিন্তু এইভাবে কতক্ষণ বার জানালার বাইরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা যায়। তাই আবার ভেতর দিকে ঘুরে বসলাম। বসতেই আবার দেখতে পেলাম বৃদ্ধের সেই জ্বলন্ত চোখ। আমি কিছুতেই বুঝতে পারলাম না কি একটা অপরিচিত লোক আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকার কি মানে হতে পারে। এ তো এক কথায় বলতে গেলে অসভ্যতা, অভদ্রতা। আমার তখনই প্রতিবাদ করার ইচ্ছে হলো, কিন্তু দেহের খাতিরে সেই ইচ্ছেটাও দমে গেল। তার যা চেহারা, বলতে গেলে যদি সে শক্তির প্রয়োগ করে। ঠিক করলাম ওর দৃষ্টি থেকে ফাঁকি দেবার একটাই নিরাপদ উপায় আছে, তা হলো বিছানায় লম্বভাবে 2 চোখ মুছে ঘুমিয়ে পড়া। আর তাতে যদি সে আমার দিকে তাকিয়েই থাকে, তাতে আর আমার কি, আমিও তো ঘুমিয়ে যাব। তাই যেমন ভাবনা তেমনই কাজ। পাতলাম বিছানা, শুয়ে পড়লাম চোখ বুঝে। কিছুক্ষণ পর একটা ভাষা আমার কানে এলো। সেই ভাষা হিন্দি ভাষা। বুঝলাম বৃদ্ধটি বলছে, বাবাজি কি এইভাবেই ঘুমাবেন? মনে মনে ভাবলাম, আচ্ছা জানালে তো দেখি। আমি চোখ না খুলেই তাকে বললাম, হ্যাঁ। সে আমাকে বলল, না বাবাজি, মোটেই ঘুমোবেন না। আমি ভাবলাম, বাহ, ভালো আমদারখানা, মন্দ নয়। হ্যাঁ, আমি জেগে উঠে বসে থাকি সারা রাত, আর তারও দৃষ্টিপাত করতে সুবিধা হোক। আমি মনে মনে তাকে উত্তর দিলাম, আলবাত ঘুমোবো, ঘুমোবো বই কি। কিছুক্ষণ পর আবার শুনলাম, বাবাজি ঘুমোবেন না। এতক্ষণে আমি বললাম, কেন কেন ঘুমোবো না শুনি? সে বলল, এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। কি বিপদ? আগে হ্যাঁ বাবাজি। মনে ভাবলাম, আচ্ছা জ্বালা হলো তো, লোকটা বলে কি। আর তো শুয়ে থাকা যায় না। আমি এতক্ষণে চোখ খুললাম, উঠে বসলাম। দেখতে পেলাম ওই দিককার আসনের উপর যে বসেছিল সে নেই। তবে কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি যুবক। আমার মাথাটা গুলিয়ে গেল, সেই বৃদ্ধ গেল কোথায়, আর এই যুবকও এলো কোত্থেকে? এখনো পর্যন্ত তো ট্রেন কোথাও থামেনি।
আমার তো সবই গুলিয়ে যেতে লাগলো। এমনই ভাবছি, হঠাৎই যুবকটা বলল, আগে বাবাজি, বলছিলাম কি এই কামরাটাই বিশেষ করে বিপজ্জনক। তখনই আমি তাকে শুধলাম, "আহ, কেন? আগে অজিত সিং এখানে বেড়াতে আসে কিনা?" অজিত সিং? কেই অজিত সিং? আহ, আমার শ্বশুর। এই অজিত সিং এর পরিচয়টা তো আমার কাছে স্পষ্ট হলোই না। তারপরে আমি তো বললাম তাকে, কি আপনার শ্বশুর এখানে আসেন বলে কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, সে তো হত্যাকারী। আমি বলছিলাম যে নিজের শ্বশুরের সম্বন্ধে যুবকের ধারণা খুব একটা উচ্চ নয়, কিন্তু এই অজিত সিং লোকটা কে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ বাবাজি, হ্যাঁ। আচ্ছা, তার লম্বা চওড়া দেহ? সে বলল, হ্যাঁ, একদম ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? আমি বললাম, তা কাকে দেখেছি তা জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিগগিরই এই কামরায় উঠেছিল। তবে কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। হয়তো আমি ঘুমিয়ে গিয়েছি, তখন নেমে গেছে। দেখলাম যুবকটি হতব্যস্তভাবে কামরার এদিক থেকে ওই দিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। সে বলল, "আহ, তাহলে এর মধ্যেই অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয় পালিয়েছে। শয়তান! আর বাবুজি, তুমিও খুব বেঁচে গিয়েছ। মানে? হ্যাঁ গো, আমি এখানে না এলে তোমাকে ও খুন করে দিত। কেন? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ? হ্যাঁ, অপরাধ টপরাধ তার লাগে না গো বাবুজি। সে হিংস্র পশুর মতো এই কামরায় সে অনেক জনকে খুন করেছে, তোমাকেও করতো। এই কথা শোনা মাত্রই গা আমার শিউরে উঠল। এই যা বলছে তা কি সত্য? তবে সে বৃদ্ধের সেই চক্ষু, জ্বলন্ত চক্ষু, এখনো তো আমার মনে আছে। ঠিক বাঘ যেমন শিকারের দিকে তাকায়, সেও তো আমার দিকে তেমনই তাকিয়েছিল। যুবকটি আবার বলতে শুরু করলো, অজিত সিং আমাকে খুন করেছে, আর তাই সে অপরাধে তার ফাঁসিও হয়েছে। তবে ফাঁসির পরও আমি তাকে ছাড়িনি। তার পেছনে পেছনে সর্বদা আমি ছায়ার মতো ঘুরি, আর সে আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাবুজি। তবে কতদিন আর পারবে? আমি তো তাকে ধরবই। আর শোনো বাবুজি, যে আমাকে খুন করেছিল গো এই কামরাতেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেনটা এরপর একটা স্টেশনে এসে থামলো। যুবক হঠাৎই কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমার সবকিছু গোলমাল পাকিয়ে গেল। এই যুবকটিকে খুন করেছে সেই বৃদ্ধ, তারপরও দুজনেই এই কামরায় এই ট্রেনে ঘুরে বেড়াচ্ছে। এটা একবারে চমৎকার গল্প, গাঁজাখুরি নয়তো কি। অবশ্য মনে মনে একটু ভয়ও ঢুকেছিল, তাই আর ঘুমোইনি। বসে বসে জানালার বাইরের দৃশ্য দেখছিলাম আর সেই যুবকের কথা ভাবছিলাম। তবে হঠাৎই ভেতরের দিকে চোখ করতেই গা আমার শিউরে উঠল। ঠিক যেখানে সেই বৃদ্ধটি বসেছিল, আবার সেখানেই বসে আছে, একইভাবে আমার দিকে তাকিয়ে। তার কিছুক্ষণের মধ্যেই যুবকের কথা আমার মনে করে আমি হো হো করে হেসে উঠলাম। তা দেখে বৃদ্ধ আমাকে বলল, তুমি হাসছো কেন? আমি তাকে বললাম, তুমি কি অজিত সিং? বৃদ্ধটি বলল, আমার নাম তোমাকে কে বলল? তোমার জামাই গো। কে? শের সিং? তা সে আর কি বলেছে? আমি তাকে বললাম, তাকে নাকি তুমি খুন করেছ, তাই তার বিচারে তোমার ফাঁসি হয়েছে। বৃদ্ধটি বলল,
সবই নাকি সত্য কথা। তার কথা শুনে আমি হু হু করে হেসে উঠলাম। তাকে বললাম, তোমরা শ্বশুর জামাই বেশ বেঁধেছ, কিন্তু কেউ কিন্তু কারো থেকে কম যাও না। কিন্তু এরকম ঠাট্টা করে তোমরা পাও কি? কি ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করছো আর যাত্রীদের ভয় দেখাচ্ছ। এ শোনা মাত্রই অজিত সিংয়ের চোখ দুটো আরো দপ করে জ্বলে উঠল। অজিত সিং এবারে গম্ভীর স্বরে বলল, তাহলে তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার ধারণা যে আমরা জীবিত? হ্যাঁ, তার বলতে নাকি। তখনই অজিত সিং উঠে দাঁড়ালো। তার চোখে জ্বলন্ত বেগ আরো বেড়ে উঠেছে। আমি মনে মনে ভাবলাম, এই বাবা, ব্যাপার তো সুবিধার বলে মনে হচ্ছে না। জামাই আর শ্বশুর দুজনেই পাগল নাকি? আচ্ছা চালে পড়লাম তো বাপু। ঘুম থেকে যে কার মন থেকে উঠেছিলাম কে জানে। এই অজিত সিং তখন বলে উঠল, শের সিং, শের সিং, তুমি আমার সমস্ত শিকার কেড়ে নিয়েছো, অনেক শিকার কেড়ে নিয়েছো। তোমাকে আমি ফোন করেছিলাম বলে, কিন্তু আজকে আজকে তুমি পারলে না। তুমি এসেছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হওয়ার পরে আবার আমি ফিরে এসেছি। এবার আমার হাত থেকে কেউ শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। বলতে বলতে তার চেষ্টা কি হাসি, একেবারে অট্ট হাসি, কান ফাটানো হাসি। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। নিভে গেল কামরার সমস্ত আলো। বৃদ্ধটি একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমিও একটু একটু করে পেছচ্ছি। তার চোখ দুটো দাউ দাউ করে চলছে। হঠাৎই আমার হাতটা লেগে জ্বলে উঠল কামরার সমস্ত আলো। সঙ্গে সঙ্গে দেখলাম বাইরেও আলো জ্বলে উঠেছে। ট্রেনটা স্টেশনে প্রবেশ করেছে, খড়গপুর স্টেশন। হঠাৎই দেখলাম কামরার ভিতরে দাঁড়িয়ে আছি আমি একা। কোথায় সে অজিত সিং? কোথায় বা তার সেই জ্বলন্ত চোখ? ভাবলাম, কি বা হয়েছিল আমার? আমি কি হঠাৎ করে পাগল হয়ে গেছিলাম নাকি? এতক্ষণ ধরে কি দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, এ কামরাই আর নয়। চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই অন্য কামরায়। স্টেশনে নামা মাত্রই আমি চিৎকার করে দৌড়লাম। এখানেই শেষ করছে আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।